আসসালামু আলাইকুম। আশা করি তোমার প্রথম ভিডিওতে দেখেছো। এবার আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব যে আমাদের পরিপাকে আসলে কি মুখ গহ্বরের পরিপাক, দাঁত, তালু এবং জিহ্বা এরা আসলে কিভাবে সাহায্য করতেছে পরিপাকের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা কোন কোন টপিক সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে দন্ত সংকেত জানতে পারবো, দাঁতের কাজ জানতে পারবো, স্বাদগ্রাহী অঞ্চল ও লালা গ্রন্থি সম্পর্কে জানতে পারবো। তো এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দন্ত সংকেত, কারণ এই দন্ত সংকেত একবার মেডিকেলে আসছে, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথমে আসতেছে মানবদেহের দন্তের সংকেত। মানবদেহের দন্তের সংকেতটা এটা আমাদেরকে জানতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কতটি আমরা সবাই জানি, কতটি? 32টি, তাই না? তো 32টি দাঁতের সংখ্যা আছে একটা পূর্ণবয়স্ক মানুষের। তো তাদের দাঁতের সংকেতটা কেমন হবে? সেটা হবে হচ্ছে I2 C1 P2 M3। I2 মানে ইনসিসর, ইনসিসর মানে কি? ইনসিসর মানে হচ্ছে কর্তন দাঁত। ঠিক আছে, ইনসিসর মানে হচ্ছে কর্তন দাঁত। তো কর্তন দাঁত কয়টা? সামনে যে দুটা থাকে ওই দুটা, তাহলে কর্তন। এটা কিন্তু আমরা হচ্ছে উপর এবং নিচে উভয় চোয়াল আকারে হিসাব করতেছি। এই যেখানে এটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সংকেতটা কিন্তু মেডিকেল আসছে, এটা আসে নাই, আসছে হচ্ছে এই শিশুরটা, এটা আমরা পড়বো। তো I2 C1 মানে কি? ক্যানাইন। ক্যানাইন মানে সেদন দাঁত কয়টা? একটা। এবং হচ্ছে প্রিমোলার কয়টা থাকবে? দুইটা। এবং মোলার থাকবে হচ্ছে তিনটা। এটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত। ঠিক আছে, এখানে দেখো সব লেখা আছে। এরপরে হচ্ছে শিশুদের দুধ দাঁতের সংকেত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি থাকে? 5 থেকে 6 বছর বয়সী শিশুদের কি থাকে না? অগ্রপেশন দাঁত থাকে না। কি থাকে না? অগ্রপেশন দাঁত থাকে না, অর্থাৎ প্রিমোলার দাঁতটা থাকে না তাদের। ঠিক আছে, আচ্ছা। এখন মানুষের দাঁতকে বলা হয়, বা মানুষের দাঁতের বলা হয় ডায়াফোডেন্ট। ডায়াফোডেন্ট মানে কি? তাদের দাঁত আসলে দুইবার গজায়, তাই না? একবার হচ্ছে শিশু অবস্থায় দাঁত হওয়ার পরে কি করে? সে দাঁত পড়ে যায়, পড়ে যায়। এবং হচ্ছে কি করে? পরবর্তীতে আবার তাদের দাঁত বজায় থাকে। তো এই জন্য হচ্ছে মানুষের দাঁতকে বলা হয় ডায়াফোডেন্ট। আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জাস্ট এই সংকেতটা ভালো করে জানতে হবে। কি হবে? I2 C1 P0 এবং M2। I2 C1 P0 M2, তাদের মোলার দাঁতের সংখ্যা কয়টা? দুইটা। এটা তোমাদেরকে জাস্ট খেয়াল রাখতে হবে। আর তাদের কি থাকে না? প্রিমোলার থাকে না। বাট একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের কত থাকে? M3 থাকে। তাদের মোলার দাঁত করা থাকে তিনটা এবং প্রিমোলার থাকে হচ্ছে দুইটা। ঠিক আছে, আচ্ছা। এবার যে মানুষের দাঁত আসলে 4 ধরনের দাঁত থাকে, এই দাঁতের কাজগুলো কি এটা আমরা একটু জানবো। কি কি কাজ করে দাঁতে? একটা হচ্ছে কর্তন দাঁত। কর্তন দাঁতের কাজ কি? খাদ্যবস্তুকে ছোট ছোট টুকরা করা। এই যে দেখো, দাঁতটা দেখতেও কেমন একটু না, একটু চোখা চোখা লাগতেছে। তো এর কাজ হচ্ছে কি করে? ছোট ছোট টুকরা করে। এবং হচ্ছে ক্যানাইন, সেদন দাঁতের কাজ কি? সেদন হচ্ছে খাদ্যবস্তু ছেঁড়া কাজ করে। হ্যাঁ, চেরা লিখছে, চেরা হবে না, ছেঁড়ার কাজ করে। তো এই ক্যানাইন দাঁতটা আরো বেশি চোখা লাগতেছে, তাই না? এবং দেখতে অনেকটা মনে হচ্ছে যে কোনো কিছুকে চাপ দিলে যেমনটা হয় আর কি, এরকম খুব শক্ত এবং খুবই, মানে মনে হচ্ছে যে এরকম ছুরির মতো টাইপের। এরপর হচ্ছে অগ্রপেশন বা প্রিমোলার কাজ কি? চর্বণ ও পেশন করা। দেখো এরকম দেখতে। এবং হচ্ছে পেশন দাঁত কেমন? মিহি করে এবং গুঁড়া করে খাবারকে। তুমি জাস্ট চিন্তা করো যে প্রথমে যে দাঁতগুলো আছে তারা হচ্ছে প্রথমে ইনসিসর করা থাকবে, ইনসিসর থাকবে দুইটা। তারপর থাকবে ক্যানাইন থাকবে কয়টা? একটা। তারপর হচ্ছে প্রিমোলার থাকবে কয়টা? প্রিমোলার থাকবে হচ্ছে দুইটা। এবং হচ্ছে মোলার থাকবে কয়টা? মোলার থাকবে হচ্ছে তিনটা। ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা। এবার হচ্ছে মুখ গহ্বরে পেশি ও তালুর গঠন, প্রাচীর ও হচ্ছে তালুর গঠন। এক নম্বরে হচ্ছে মুখ গহ্বর বেষ্টনী প্রাচীর। কয় ধরনের প্রাচীর আছে? কয় ধরনের? একটা হচ্ছে ঊর্ধ্ব প্রাচীর, সামনের প্রাচীর এবং হচ্ছে পাশের প্রাচীর। ঊর্ধ্ব প্রাচীর কি দিয়ে তৈরি হবে? ঊর্ধ্ব প্রাচীর তৈরি হবে তালু এবং পেশি দিয়ে। তোমরা চিন্তা করো, মুখের ভিতরে উপরের অংশ যেটা আছে, মুখ তোমরা যদি জিহ্বা দিয়ে ইউজ করো তো দেখতে পারবো উপরে যদি তুমি তোমার জিহ্বাকে নিয়ে যাও তো দেখতে পারো যে এখানে শক্ত শক্ত লাগতেছে, তাই না? এখানে কি আছে? এটা আছে হচ্ছে অস্থি আছে এবং হচ্ছে পেশি আছে। এবং সামনের প্রাচীর, সেখানে কি আছে? ঠোঁট দ্বারা গঠিত, তাই না? সামনে যদি দেখো, সামনে কি আছে? ঠোঁট আছে না আমাদের? ঠোঁট আছে। এবং হচ্ছে পাশের প্রাচীরে কি থাকে? গালের শক্ত পেশি। তো এটা খুবই নর্মাল বিষয়, এটা জাস্ট তোমরা জানো আর কি। তো এরপরে হচ্ছে তালু, এটা ইম্পর্টেন্ট। কঠিন ও কোমল তালু। শক্ত তালু কোথায় থাকে? এটা হচ্ছে অগ্রভাগ। আমাদের তালুকে বা উপর তালুকে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা শক্ত তালু, একটা হচ্ছে নরম তালু। শক্ত তালু হচ্ছে সামনের অংশ, ঠিক আছে? এবং পেছনে কি কোনটা আছে? এটা হচ্ছে কোমল এবং নরম তালু। ঠিক আছে, আচ্ছা। তো এবার কোমল তালুর পিছনে, এটা একবার মেডিকেল আসছে, এটা ইম্পর্টেন্ট। কোমল তালুর পিছনে কি আছে? আলজিভ আছে একটা, বা উভুলা আছে, উভুলা। ঠিক আছে, উভুলা। তো কি করে এটা? এটা হচ্ছে ঝুলে থাকে। এটা আমাদের কি করে? এটা আসলে আমাদের কোমল তালুর সাথে লেগে থাকে, ঝুলে থাকে। এবার কোমল তালু, এটার কাজটা কি? মনে করো যখন আমরা খাবার খাচ্ছি, তো আমরা যখন খাবার খাই তখন খাবার নাকের মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে না? এটা সব কানেক্টেড। তো খাবার যেন উপর দিকে চলে যেতে না পারে তার জন্য কি করে? কোমল তালু এখানে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা। এবার তোমাদেরকে এটা লাগবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার।
এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জিহ্বার স্বাদগ্রাহী অঞ্চল, অর্থাৎ জিহ্বার স্বাদ কোন কোন অঞ্চলে পাওয়া যায়। তো কি কি আছে এখানে? এক নম্বরে হচ্ছে মিষ্টি, লবণাক্ততা, টক বা অম্লতা, তিক্ততা, উমামি বা সুস্বাদু এবং হচ্ছে ঝাল। এই ধরনের খাবারই কিন্তু আমরা খাই, তাই না? মিষ্টি যুক্ত খাবার খাই, তিতা যুক্ত খাবার খাই, টক যুক্ত খাবার খাই, তারপরে হচ্ছে লবণাক্ত খাবার খাই, এগুলোই আমরা খাওয়া দাওয়া করি আর কি। তো এখন যদি আমরা দেখতে আসি তাহলে কি হবে? এই যে আমার একটা সুন্দর একটা চিত্র দিছে এখানে, ঠিক আছে? এখন আমরা কি করবো, এটা মনে রাখার আমরা একটা জিনিস দেখবো। প্রথমে লিখছে দেখো অগ্রপ্রান্তে কি মিষ্টতা, এবার অগ্রভাগের দুপাশে অর্থাৎ সামনের দুই সাইডে কি আছে? লবণাক্ততা। পশ্চাৎ ভাগের দুপাশে কি আছে? টক। এবং পেছনের দিকে কি আছে? তিক্ততা। এখন এগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে। কি তুমি মনে রাখবে? এমনি মালটা তিতা দিয়ে, মালটা তিতা, ঠিক আছে? তো মালটা তিতা মানে কি? মতে হচ্ছে মিষ্টতা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অগ্রপ্রান্তে অবস্থিত, একদম জিহ্বার সামনের অংশে। এরপর হচ্ছে অগ্রভাগের দুপাশে কি আছে এখানে? লবণাক্ততা, দুপাশে, ঠিক আছে? এরপরে হচ্ছে টক বা অম্লতা, কেমন? পশ্চাৎ ভাগের দুপাশে, মালটা তিতা দিয়ে মনে রাখবো। এবং ত দিয়ে কি পিছনের দিকে কি থাকবে? তিক্ততা বা তিতা, ঠিক আছে? আশা করি মনে থাকবে। এবং কেন্দ্রীয় অংশে কি থাকবে? একদম সেন্টার পয়েন্টে কি থাকবে? সেন্টারে এটা থাকবে উমামি বা সুস্বাদু অঞ্চল, এটা, ঠিক আছে? এবং হচ্ছে ঝাল। ঝাল আসলে আমাদের মুখে ঝালের জন্য কোনো টেস্ট বাড নাই আসলে, ঠিক আছে? ঝালের ক্ষেত্রে কি করে? ঝালের ক্ষেত্রে হচ্ছে আমাদের ঝাল একটা ইরিটেশন আর কি, আমাদের জিহ্বায় জ্বালা পোড়া সৃষ্টি করে, তো ওটাকে আমরা বলি ঝাল, ঠিক আছে? আশা করি বুঝছো। এবার আসি মানব দেহের লালা গ্রন্থি নিয়ে। লালা গ্রন্থি সম্পর্কে আমি শুরু আগের ভিডিওতে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে মানব দেহের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। কয় জোড়া? 3 জোড়া। তো লালা গ্রন্থি কোথায় থাকবে? আমরা বলছি প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আছে, আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে। তো 3 ধরনের গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলো এখন আমরা আলোচনা করব। কি কি আছে? একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এখন প্যারোটিড গ্ল্যান্ড এটা কোথায় থাকে তাহলে? এটা থাকবে হচ্ছে দুপাশের কানের ঠিক নিচে। দুপাশের কানের ঠিক নিচে কোনটা থাকবে? প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ড যদি আমরা দেখার চেষ্টা করি ছবিতে, তাহলে এই যে এটা, ঠিক আছে? এখানে এটা যেটা আছে সেটা আসলে কি? আমার প্যারোটিড গ্ল্যান্ড। ওকে। এরপর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কোথায় থাকবে? ম্যান্ডিবল, আমি বলছি ম্যান্ডিবল বোনস, এখানে ম্যান্ডিবল বোনস, সে বোনসের নিচে থাকবে। তো কি থাকবে? নিচের চোয়াল। এই ম্যান্ডিবল এটা কি তৈরি করতেছে? নিচের চোয়াল তৈরি করতেছে না? তো এটাকে বলা হবে নিচের চোয়াল, এবং এই নিচের চোয়াল বা ম্যান্ডিবলের ভেতরের দিকে অবস্থিত, ঠিক আছে? ভেতরের দিকে অবস্থিত। এবং হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল কি? জিহ্বার ঠিক তলদেশে অবস্থিত, ঠিক আছে? লিঙ্গুয়াল মানে জিহ্বা না, তো জিহ্বার নিচের দিকে অবস্থিত কি? সাবলিঙ্গুয়াল। ওকে। এখানে দেখো এই যে ছবিতে, এই যে আমাদের হচ্ছে সাব ম্যান্ডিবুলার এবং এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, ঠিক আছে? এটা কি দিয়ে গঠন করে? এটা হচ্ছে সেরাস ও মিউকাস কোষ দিয়ে গঠিত। এবং এখান থেকে কি তৈরি হয়? সেরাস এবং মিউকাস, এটা ক্ষরিত হয় আমাদের এই গ্রন্থিগুলা দিয়ে, ঠিক আছে? কি কাজ করে এরা? এরা আসলে কাজ করে যে আমার খাবারকে পরিপাক করতে সাহায্য করে। খাবার যেন, মানে যদি শুকনা খাবার হয় তাহলে যেন খাইতে কষ্ট হয় না। তো এই খাবারের দ্বারা কি হয়? এরা মুখে আসলে লালার পরিবেশ সৃষ্টি করে এবং মুখকে সবসময় ভিজা রাখতে সাহায্য করে, সিক্ত রাখতে সাহায্য করে। এবার আসি লালা রসের বৈশিষ্ট্য। তো লালা 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 খুবই ইম্পর্টেন্ট না? আচ্ছা, লালার আজকে আমরা দেখবো আর কি। তো লালা প্রতিদিন কত এমএল খরিত হয়? 1200 থেকে 1500 এমএল লালা খরিত হয়, এটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে আর কি। লালা কতটুকু খরিত হয়? 1200 থেকে 1500 এমএল। এবং লালা কি থাকে? লালা রস কিছুটা অম্লীয়। কোন ধরনের? অম্লীয় ধরনের। তার মানে কিছুটা অম্লীয়, তার মানে শক্তিশালী অম্লীয় না। আমরা যদি পিএইচ স্কেল দেখি তাহলে কেমন পিএইচ স্কেল? তো কিছুটা অম্লীয় মানে কি? এটা থাকবে হচ্ছে এরকম পিএইচ এর কাছাকাছি, অর্থাৎ 7 এর কাছাকাছি থাকবে। এখান থেকে ক্ষার শুরু, এখান দিয়ে অ্যাসিড শুরু, তো এই অংশটা হবে হচ্ছে কিছুটা অম্লের জন্য। আচ্ছা, এই জন্য হচ্ছে লালায় কি থাকবে? লালায় 95.5 থেকে 99.5% কি থাকবে? পানি থাকবে, ঠিক আছে? লালা অম্লীয় হওয়া সত্ত্বেও আমাদের কোনো সমস্যা হয় না মুখে, কেন? কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আচ্ছা, তো লালা কি করে? স্নায়বিক নিয়ন্ত্রণ কিভাবে কাজ করে? যখনই দেখো আমরা যখনই কোনো খাবারের নাম নেই, যেমন চিন্তা করি কোনো খাবারের কথা, তখন কি হয়? আমাদের মুখ পানিতে ভরে যায়, তাই না? মুখ পানিতে ভরে যাওয়ার কারণ হচ্ছে মুখে কি হচ্ছে? স্নায়বিক নিয়ন্ত্রণ হচ্ছে। এখানে কি হয়? এখানে হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ ইত্যাদি উপস্থিতির কারণে সিনার মধ্যে লালা ক্ষরণের মাত্রা মস্তিষ্কে পৌঁছায়, ঠিক আছে? যখনই আমরা কোনো খাবারের ঘ্রাণ নিচ্ছি বা খাবারের কথা চিন্তা করতেছি, তখন কি হয়? তখন আসলে আমাদের একটা স্নায়বিক চিন্তা আমাদের মস্তিষ্কে পৌঁছায় এবং সেখান থেকে সিগন্যাল এসে মুখে লালাক্ষরণকে সৃষ্টি করে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে জীবাণু ধ্বংস করে। কেমন জীবাণু? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যেমন ধরো বাইরে থেকে বিভিন্ন খাবার আমরা কিন্তু খাই, যেমন ফুচকা খাই, বিভিন্ন ধরনের খাবার খাই, বাইরের খাবার, যেগুলো কিনা অনেক বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। তো লালা রসে কি আছে? ব্যাকটেরিয়া ধ্বংস করার মতো উপাদান আছে, যেটাকে বলা হচ্ছে লাইসোজাইম। কি বলে? লাইসোজাইম। এই লাইসোজাইম নামক এনজাইম আলটিমেটলি আমার কি করে? লালায় থাকে এবং এটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করে, যার জন্য আমরা বাইরের খাবার খাইলেও খুব বেশি একটা ক্ষতি আমাদের হয় না। আচ্ছা,
এগুলো নিজেরাই পারবা, আমি জাস্ট রিডিং করে দিয়ে চলে যাচ্ছি আর কি। খুবই সহজ। মুখগহ্বরের যান্ত্রিক পরিপাক কি হয়, এখানে আমাদের যে দাঁত আছে সেই দাঁত, 4 প্রকার দাঁত, তারা কি করে কেটে খাবারকে ছোট ছোট টুকরায় পরিণত করে। এবং কি করে, জিহ্বার কাজ কি, জিহ্বা হচ্ছে ঘুরিয়ে লালার সাথে মিশ্রিত করে এবং নরম খাদ্য মন্ড বা বোলাসে পরিণত করে, ঠিক আছে না? তো জিহ্বার কাজ হচ্ছে খাবারকে ঘুরিয়ে কি করা, লালা মিশ্রণ করা, লালার সাথে মিশ্রিত করা এবং হচ্ছে নরম খাদ্য মন্ডে পরিণত করা। এবং হচ্ছে শক্ত তালুর চাপের কারণে কি হবে, খাবার পিছনের দিকে ধাবিত হতে থাকবে, ঠিক আছে? এবং হচ্ছে নাসারন্ধ্র বন্ধ রাখা, এটা কি করে, যে কমতালু, বলছিলাম যে কমতালু কি করে, নাসারন্ধ্রে খাবার প্রবেশে বাধা দেয়। খুবই সহজ আর কি, আশা করি। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মুখগহ্বরে শর্করা পরিপাক। মুখগহ্বরে শর্করার পরিপাক। তো মুখে আমাদের সাধারণত 3 ধরনের খাবারের পরিপাক হওয়ার কথা, তাই না? যেটা আমরা মুখে খাবার খাই, কি আমরা কি এরকম খাই যে আমরা গরু খাবো, মানে আমরা ধরলাম যে আমিষ খাবো কিন্তু আমরা হচ্ছে ভাত খাবো না, বা ভাত খাবো কিন্তু স্নেহ খাবো না, এমন কি হয়? হয় না। আমরা সব ধরনের খাবারই আসলে আমাদের মুখে প্রবেশ করাই। তো এখন দেখা যায় যে আমাদের মুখে আসলে খাবারের পরিপাক শুরু হয়ে যায়, মুখ থেকে আমাদের খাবারের পরিপাক শুরু হয়। কোন খাবারের পরিপাক প্রথমে হয় বা শুরু হয় কোনটা, আসলে শর্করা জাতীয় খাবারের পরিপাক আসলে আমাদের মুখে শুরু হয়। কি করে এখানে, এখানে লালা গ্রন্থির বিভিন্ন এনজাইম আছে। কি কি এনজাইম? একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। টায়ালিন ও মল্টেজ এই এনজাইম ক্ষরিত হওয়া শুরু করে লালা গ্রন্থি থেকে, এবং যখনই শুরু হয় তখন এরা কি করে, এরা হচ্ছে শর্করা জাতীয় খাবারের উপরে কাজ করে, ঠিক আছে? শর্করা জাতীয় খাবারকে পরিণত করে কিসে পরিণত করে, গ্লুকোজে পরিণত করে। কোন কোন এনজাইম? একটা হচ্ছে টায়ালিন এবং হচ্ছে মল্টেজ। টায়ালিনকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ, এটা একবার মেডিকেল আসছিল যে নিচে কোনটি মুখগহ্বরের এনজাইম, তো তখন স্যালাইভারি অ্যামাইলেজ এটা ছিল আনসারে। তো টায়ালিন এবং হচ্ছে মল্টেজ। তো এখন এটা কিভাবে মনে রাখতে পারি, এটা মনে রাখার জন্য আমরা এভাবে চাইলে মনে রাখতে পারি টম দিয়ে, টতে টায়ালিন, মতে মল্টেজ। তো এখন রাসায়নিক বিক্রিয়ার সময় কি কি বিক্রিয়া মুখের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে আমরা যে খাবার খাই সেটা হচ্ছে সিদ্ধ শর্করা হতে পারে, সেটা কি যে কোনো অ্যামাইলেজ বা অ্যামাইলোপেকটিন এই টাইপের খাবার। এই খাবার কি হবে, এই জটিল শর্করা মল্টোজে পরিণত হবে, কিসের উপস্থিতিতে, টায়ালিন নামক এনজাইমের উপস্থিতিতে কিসে পরিণত হবে, মল্টোজে। এবং মল্টেজ এনজাইম কি করবে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। এই যে মল্টেজটা পাইছে এখানে, সেই মল্টেজটা এখানে কি করবে, মল্টেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হবে। তো দেখো যে কোনো নামে শেষে ওস থাকলে তার এনজাইমটা হয় এজ আকারে আর কি। এটা খুবই সহজ। তো আশা করি রাসায়নিক বিক্রিয়া তোমরা বুঝতে পারছো। এখান থেকে জাস্ট লাগবে হচ্ছে এই দুটো এনজাইমের নাম ভালো করে পড়তে হবে। এবার আসি পরের স্লাইডে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, প্রথমে জানতে হবে লালা রসে কোনো প্রোটিওলাইটিক এনজাইম নাই। প্রোটিওলাইটিক এনজাইম মানে কি, যে এনজাইম কিনা আমাদের প্রোটিনকে ভাঙতে পারে। তো এই টাইপের এনজাইম কি করে না, আমাদের লালা রসে উপস্থিত থাকে না, যার জন্য কি হয়, মুখে আমিষের কোনো রাসায়নিক পরিপাক ঘটে না। তাহলে আমিষ জাতীয় খাবারের পরিপাক মুখের মধ্যে হয়, ট্রান্সফার হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে মুখে কোন ধরনের খাবারের পরিপাক হয় না। তাহলে আমিষ জাতীয় খাবারের পরিপাক মুখগহ্বরে হয় না। আচ্ছা, এবার স্নেহ বা চর্বি পরিপাক। তো এখানে কি হয়, এখানে কোনো লাইপোলাইটিক এনজাইমও থাকে না, যার জন্য কি হবে না, স্নেহ জাতীয় খাবারের পরিপাক আমাদের মুখগহ্বরে হবে না। তাহলে মুখে কোন ধরনের খাবার শুধু পরিপাক হবে, শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক মুখগহ্বরে হবে। আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন মুখগহ্বরে খাদ্য গিলে ফেলা এবং এপিগ্লটিসের ভূমিকা কি কি। একটা হচ্ছে আমরা যে খাবার খাই, সেই খাবারটা আমরা মুখগহ্বরে খাবার খাইলাম, খাবার খাওয়ার পর সেটা কি হবে, সেটা পরিপাক হবে। কে করবে পরিপাক, আমাদের যান্ত্রিক পরিপাক একটা হবে, আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকে কে কে সাহায্য করবে, আমাদের কোমল তালু, শক্ত তালু এবং হচ্ছে কি জিহ্বা, দাঁত, এরা সবাই মিলে কি করবে, যান্ত্রিক পরিপাক করবে। এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক, ঠিক আছে না? তো যান্ত্রিক পরিপাক একটা, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক একটা, আর হচ্ছে রাসায়নিক পরিপাক, এই দুই ধরনের পরিপাক হবে। এখন রাসায়নিক পরিপাক এটা করবে এনজাইম। এখন আমাদের মুখগহ্বরে কোন খাবারের এনজাইম আছে, আছে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের এনজাইম আছে। আমিষ বা স্নেহ জাতীয় খাবারের কোনো এনজাইম, পরিপাক করার কোনো এনজাইম মুখে নাই। এখন শর্করা জাতীয় খাবারের পরিপাক আমাদের মুখে হবে। এখন কি হবে, আমরা যে খাবার খাবো সেই মুখগহ্বরে খাবারটা কি হবে, খাদ্য চর্বণ, খাদ্য মন্ডে রূপান্তর করবে। এটা কোন ধরনের পরিপাক হবে, এটা হবে হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাক, ঠিক আছে না? এবং সাথে রাসায়নিক পরিপাক, উভয় ধরনের পরিপাকই হবে। এবং কোমল তালু এটা কি করবে, এটা হচ্ছে নাসারন্ধ্রে খাবার প্রবেশকে বাধা দেবে, যেটা আমরা পড়ছি। এবং আরেকটা থাকবে, তার নাম হচ্ছে এপিগ্লটিস। আচ্ছা, আমরা যদি আঁকার চেষ্টা করি, হচ্ছে আমাদের শ্বাসনালী, কি নালী, শ্বাসনালী, আর এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, ঠিক আছে? এটা এখন খাদ্যনালী এবং শ্বাসনালীর এখানে একটা অংশ থাকবে, একটা উল্টানো জিহ্বার মতো একটা অংশ থাকবে, তাকে বলা হবে হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিসের কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা যখন খাবার খাই, তো খাবার যখন আমরা হচ্ছে মুখে প্রবেশ করাই, তো খাবার গিলে ফেলে যেটা হয়, এই খাবার শ্বাসনালীতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যেন শ্বাসনালীতে খাবার যেতে না পারে, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য থাকে হচ্ছে এপিগ্লটিস। এটা কোথায় থাকে, শ্বাসনালীর মুখে
এবং এটা কি করে, এটা যখন খাবারকে আমরা গিলে ফেলি তো তখন যেন খাদ্যনালীতে প্রবেশ করে, যেহেতু আমাদের শ্বাসনালীর অবস্থান হচ্ছে খাদ্যনালীর আগে, তো যেহেতু খাদ্যনালীর আগে তার মানে খাদ্যনালীতে খাবার যাওয়ার সম্ভাবনা আছে, যেন যাইতে না পারে, তাই একটা প্রোটেকশন রয়েছে, যেটা হচ্ছে এপিগ্লটিস। আচ্ছা, এখানে বাকি অংশগুলো বলে দিছে। তাহলে আমাদের মুখ গহ্বরে খাদ্যের পরিপাক আশা করি বুঝতে পারছো। তো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারো, এবং হচ্ছে যে আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে তোমরা ভিজিট করবে, এখানে এক্সাম দিবা যেন তোমাদের প্রিপারেশন ভালো হয়। আশা করতেছি এখান থেকে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন তোমরা পাবা এবং তোমরা প্রিপারেশনের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।